শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ সকাল 11:30টার দিকে জিয়ারত শেষে বাইরে বেরিয়ে এলেন একজন মানুষ। তার নাম শফিকুল আলম। সাধারণ মানুষ হয়তো তাকে চেনেন না ততটা, কিন্তু যারা বাংলাদেশের রাজনীতির ভেতরের খবর রাখেন তারা জানেন এই মানুষটির একটি কথাও বৃথা যায় না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি। কিন্তু শুধু প্রেস সচিব বললে ভুল হবে, অনেকেই তাকে বলেন মন্ত্রীদের মন্ত্রী। ইউনূস সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার হাত থাকে। তাই সেদিন সকালে তিনি যা বললেন সেটা শুধু একটি বিবৃতি ছিল না, সেটা ছিল একটা সতর্কবার্তা, একটা হুঁশিয়ারি যা শুনে অনেকের ঘুম হারাম হওয়ার কথা। তিনি বললেন একটা কথা, মাত্র একটা বাক্য, কিন্তু সেই বাক্যের ভেতরে যে গভীরতা লুকিয়ে আছে সেটা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতির গলিঘুপচিতে ঢুকতে হবে। তিনি বললেন এই নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই। এই একটা বাক্য, কিন্তু কার উদ্দেশ্যে? শুধু আওয়ামী লীগ নাকি আরও কেউ আছেন যাদের কানে এই কথা পৌঁছানো দরকার ছিল? গত কয়েক সপ্তাহে বাংলাদেশে যা ঘটেছে সেটা যদি সত্যি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে বুঝবেন এখানে শুধু একটা খেলা চলছে না, চলছে একসাথে অনেকগুলো খেলা, কিছু প্রকাশ্যে, কিছু পর্দার আড়ালে, কিছু এতটাই গোপনে যে সাধারণ মানুষ সেটা টেরই পাচ্ছেন না। কিন্তু যারা এই খেলার খেলোয়াড় তারা ঠিকই জানেন কোন দিকে চাল দিতে হচ্ছে। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তারিখ ঠিক হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। সব ঠিকঠাক, কিন্তু ঠিকঠাক কি সত্যিই সব, নাকি এই শান্ত পানির নিচে কিছু একটা টকবক করে ফুটছে? আওয়ামী লীগের অবস্থান নিয়ে কোনো রহস্য নেই। তারা প্রকাশ্যে বলে দিয়েছে এই তফসিল মানি না, এই নির্বাচন মানি না। তারা মিছিল করেছে, বিবৃতি দিয়েছে, রাস্তায় নেমেছে, তাদের কার্ড সবার সামনে খোলা। কিন্তু যে প্রশ্নটা সবাইকে ভাবাচ্ছে সেটা হলো বিএনপির কার্ডটা কি? তারা কি সত্যি নির্বাচনে যেতে চাইছে নাকি অন্য কিছু? তারেক রহমান এই নামটা উচ্চারণ না করলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথাই সম্পূর্ণ হয় না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের সবচেয়ে প্রভাবশালী মানুষ, কিন্তু তিনি কোথায়? লন্ডনে, দেশে নেই। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে অথচ তিনি এখনো দেশে আসেননি। এখন বলা হচ্ছে তিনি 29 ডিসেম্বরের আগে আসবেন, কারণ সেদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তিনি নাকি প্রার্থী হবেন। কিন্তু একটু থামুন, একটু ভাবুন, এখানে একটা মস্ত বড় সমস্যা আছে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন, অর্থাৎ তিনি নিজেই ভোট দিতে পারবেন না এখনো। তাহলে প্রার্থী হবেন কিভাবে? 29 ডিসেম্বর দেশে নামলেন, নামার পরেই কি তাকে ভোটার হিসেবে নিবন্ধিত করা হবে? তার সাথে সাথে মনোনয়নপত্র জমা দেবেন? এটা কি সম্ভব নাকি? এই পুরো বিষয়টাই একটা নাটক, যার পেছনে অন্য কোনো স্ক্রিপ্ট লেখা আছে। যারা বিএনপির কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা আরও কিছু বিষয় লক্ষ্য করছেন যা সন্দেহকে আরও ঘনীভূত করেছে। একটা দল যখন নির্বাচনে যেতে চায় তখন তার মাঠ পর্যায়ে কী অবস্থা থাকে? প্রচণ্ড তৎপরতা থাকে, কর্মীরা সংগঠিত হয়, প্রচারণা চলে, পোস্টার লাগায়, মিছিল হয়, জনসভা হয়। কিন্তু বিএনপির ক্ষেত্রে এই চিত্র কতটা দৃশ্যমান? মাঠের খবর বলছে সেরকম কোনো প্রস্তুতি নেই, সেই তোড়জোড় নেই যে একটা বড় দলের প্রত্যাশিত, যারা দীর্ঘদিন পর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাহলে কি হচ্ছে? তারা কি নির্বাচন জিততেই চাইছে নাকি নির্বাচনে যাতে করে না যেতে হয় সেটাই চাইছে? এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। যারা রাজনীতির ভেতরের খবর রাখেন তারা একটা থিওরি নিয়ে কথা বলেন। সেই থিওরি অনুযায়ী বিএনপির একটা অংশ হয়তো চাইছে এই নির্বাচন না হোক, তারপর একটা 1-11 টাইপ পরিস্থিতি তৈরি হোক, সেই সরকার এসে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিক, তারেক রহমান তখন বীরের বেশে দেশে ফিরে আসুক, নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসুক। এটা কি সত্যি নাকি গুজব? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া মুশকিল, কিন্তু বিএনপির আচরণ এই থিওরিকে উড়িয়ে দেওয়া কঠিন করে তুলেছে। এখন ফিরে আসা যাক শফিকুল আলমের কথায়। তিনি সেদিন সুরেশ্বর দরবার শরীফে যা বললেন সেটা শুধু আওয়ামী লীগের জন্য ছিল না, সেটা ছিল সবার জন্য। যারা প্রকাশ্যে নির্বাচন ঠেকাতে চাইছে তাদের জন্য, যারা গোপনে ষড়যন্ত্র করছে তাদের জন্য। তিনি বললেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই কথার মধ্যে একটা গভীর বার্তা লুকিয়ে আছে। সরকার জানাচ্ছেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। জনগণ নির্বাচন চায়, তাই নির্বাচন হবে। কিন্তু তার সবচেয়ে কঠোর কথাটা এসেছে যখন তিনি বললেন যারা আইন হাতে তুলে নেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদের কঠোর হাতে দমন করা হবে। এখানে তিনি কোনো দলের নাম নেননি, কিন্তু বার্তাটা পরিষ্কার। আওয়ামী লীগ হোক বা বিএনপি বা অন্য কোনো যে দলই হোক না কেন, বিশৃঙ্খলা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও একটা কথা বলি, তিনি বললেন যা অনেকের নজর এড়িয়ে গেছে। তিনি বলেন অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। এই কথার মানে কি? এর মানে হলো সরকার জানে কিছু একটা রান্না হচ্ছে, কিছু মানুষ প্রস্তুতি নিচ্ছে, হয়তো সহিংসতার প্রস্তুতি, হয়তো নির্বাচন বানচালের প্রস্তুতি, কিন্তু সরকার সজাগ আছে, সরকার প্রস্তুত আছে।
দিয়েছে। আওয়ামী লীগের বিষয়ে প্রেস সচিব কোনো রাগঢাক করেননি। তিনি সরাসরি বলে দিয়েছেন যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নিজেদের নির্বাচন থেকে সরিয়ে নিয়েছে। তিনি মনে করিয়ে দিয়েছেন সেই দিনগুলোর কথা যখন আওয়ামী লীগ সরকার ও তার কর্মীরা রাইফেল পিস্তল নিয়ে নেমেছিল তরুণ ছেলেমেয়েদের হত্যা করতে। সেই গণহত্যার পর তাদের পক্ষে সাধারণ রাজনৈতিক দল হিসেবে আচরণ করার সুযোগ নেই। শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ চাইলে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন করতে পারত, কিন্তু তারা সেই পথে যায়নি, তারা অন্য পথ বেছে নিয়েছে। তিনি বলেছেন তারা ভেবেছিল 15 বছর জনগণ চুপ ছিল, আরও 15 বছর চুপ থাকবে, কিন্তু এবার তারা ভুল করেছে, নিজেরাই নিজেদের রাজনীতি থেকে বের করে দিয়েছে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠেছে যা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জু যাদের ফ্যাসিবাদের দোষর বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কেন এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? এটা কি সরকারের দুর্বলতা নাকি কৌশল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা একটা কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। ভাবুন একবার, বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যায় তাহলে কি হবে? নির্বাচন তো হতে হবে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লাগবে। জাতীয় পার্টি এবং অন্যান্য ছোট দলগুলো তখন সেই শূন্যস্থান পূরণ করতে পারবে। নির্বাচনকে অর্থবহ রাখতে তাদের দরকার হতে পারে। অন্যদিকে বিএনপি যদি সত্যি নির্বাচনের নামে এবং প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে ওঠে তাহলে এই দলগুলো এমনিতেই জনরোষের ভয়ে দৌড়ে পালাবে, রাস্তায় দাঁড়ানোর সাহস পাবে না। অতএব তাদের এখনই দরকার কি? এই নির্বাচন নিয়ে আরেকটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যেটা পরিষ্কার করা দরকার। অনেকে বলছে পার্টিসিপেটরি নির্বাচন মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আওয়ামী লীগের বর্তমান সমর্থক কত? বিশ্লেষকরা বলছেন 5%-রও কম। তাদের যে ঘাঁটিগুলো একসময় ছিল সেগুলো ভেঙে পড়েছে। তাদের অংশগ্রহণ করা বা না করায় বাংলাদেশের নির্বাচনে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। পার্টিসিপেটরি নির্বাচন মানে হলো জনগণের অংশগ্রহণের নির্বাচন, যেখানে সাধারণ মানুষ কোনো ভয় ছাড়া স্বাধীনভাবে তাদের পছন্দের প্রতীককে ভোট দিতে পারবে। এটাই আসল অর্থ। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অর্থহীন, এই প্রচারণা সম্পূর্ণ ভুয়া। জামায়াতে ইসলামের অবস্থান এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তারা এই তফসিলকে স্বাগত জানিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে যে এই তফসিল অনুযায়ী নির্বাচন হওয়া উচিত এবং কোনো এদিক ওদিক যেন না হয়। তবে তারা শুধু নির্বাচন হলেই খুশি নয়, তারা চায় এই নির্বাচন হোক ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, অর্থাৎ অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে। সরকার একটা লাল দাগ টেনে দিয়েছে। সেই দাগ হলো যে নির্বাচন বানচাল বা স্থগিতের কথা বলুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনো ব্যতিক্রম থাকবে না। আওয়ামী লীগ হোক বা বিএনপি, তারেক রহমান হোক বা মির্জা ফখরুল হোক, সালাউদ্দিন আহমেদ হোক বা কেউ এই দাগ পার হতে পারবে না। প্রেস সচিব একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন, যদিও সরাসরি। তিনি বলেছেন আওয়ামী লীগের জন্য যে অ্যান্টিবায়োটিক প্রযোজ্য বিএনপির জন্য একই অ্যান্টিবায়োটিক প্রযোজ্য হবে, অর্থাৎ রোগ যাই হোক না কেন ওষুধ একই। নির্বাচন বানচাল করতে চাইলে পরিণতিও একই হবে। এই মুহূর্তে বাংলাদেশে একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে। একদিকে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে জাগরণ ঘটেছে সেই জাগরণ, অন্যদিকে পুরনো রাজনৈতিক শক্তিগুলোর ষড়যন্ত্র। আওয়ামী লীগ প্রকাশ্যে নির্বাচন ঠেকাতে চাইছে, বিএনপি একটা অংশ হয়তো গোপনে একই কাজ করতে চাইছে। দুই পক্ষের উদ্দেশ্য যদি একই হয়ে যায় তাহলে বিপদ বড়। কিন্তু সরকার বলছে এই বিপদ ঘটতে দেওয়া হবে না, নির্বাচন হবে, তফসিল অনুযায়ী হবে, কেউ ঠেকাতে পারবে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কি করণীয়? প্রথমত বুঝতে হবে এখানে কে কি খেলছে। দ্বিতীয়ত সচেতন থাকতে হবে যাতে কোনো মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে হয়। তৃতীয়ত নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত থাকতে হবে। বিএনপির সামনে এখন একটা সুযোগ। তারা চাইলে এই তফসিলের নির্বাচন গিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারে, দেখাতে পারে তারা সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু সেজন্য তাদের আচরণ পরিবর্তন আনতে হবে। প্রকৃত নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। তারেক রহমানকে দ্রুত দেশে ফিরতে হবে, ভোটার হিসেবে নিবন্ধন করতে হবে এবং তারপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে। অন্যথায় তাদের এই ধ্যান ধারণা কার্যকলাপ জনগণের সামনে উন্মোচিত হয়ে পড়বে। মানুষ বুঝে যাবে যে তারা আসলে কি চেয়েছিল এবং সেই বোঝাপড়ার পর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা সহজেই অনুমান করা যায়। এই নির্বাচন শুধু একটি ভোটের ব্যাপার নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের পরীক্ষা। জুলাই আন্দোলনে যে রক্ত ঝরেছে সেই রক্তের ঋণ শোধ করতে হলে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন দরকার। কোনো ষড়যন্ত্র যেন এই স্বপ্নকে ভেঙে দিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। শফিকুল আলম সেদিন সুরেশ্বর দরবার শরীফে যা বলেছেন সেটা শুধু তার কথা নয়, সেটা সরকারের কথা, সেটা হয়তো জনগণের কথাও। নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না, এটাই চূড়ান্ত সত্য। কিন্তু এই সত্য প্রতিষ্ঠিত করতে হলে সজাগ থাকতে হবে। কে কি খেলছে সেটা বুঝতে হবে এবং যখন দরকার হবে তখন রাস্তায় নামতে হবে নিজেদের অধিকার রক্ষায়। আগামী দিনগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘটনা, প্রতিটি বিবৃতি, প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে হবে, কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে খেলা চলছে তার ফলাফল নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। এবং এই ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেজন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে। পর্দার আড়ালে যাই চলুক না কেন সেটা আর বেশি দিন লুকানো থাকবে না। সত্য একদিন বেরিয়ে আসবে এবং সেদিন যারা ষড়যন্ত্র করেছে তাদের জবাব দিতে হবে জনগণের কাছে।